Hello everyone, I am Topati Mahato, instructor of surveyor in Balarampur Government ITI. আজকে আমাদের টপিক হচ্ছে রেস্ট অ্যান্ড মোশন অর্থাৎ ওয়ার্কস অফ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্সের যে সায়েন্স পার্ট রয়েছে সেই সায়েন্স পার্টের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক রেস্ট অ্যান্ড মোশন। এই রেস্ট অ্যান্ড মোশনের একটা ছবি আমরা নিয়ে নিয়েছি। এখানে আমাদের ইন্ট্রোডাকশন টু সমস্ত রকমের ডেফিনেশন দেওয়া আছে, সেগুলো নিয়ে জাস্ট বাংলা অর্থ আমি একটু বলার চেষ্টা করবো এবং বোঝানোর। তো রেস্ট অ্যান্ড মোশনের বাংলা অর্থ প্রথমে আমরা জেনে নেব। রেস্ট কথার অর্থ হচ্ছে স্থিতি এবং অ্যান্ড মোশন অর্থাৎ মোশন কথার অর্থ হচ্ছে গতি। তো প্রথমে আমরা দেখো ইন্ট্রোডাকশানে আমাদের কি বলেছে সেটা আমরা একটু জেনে নিই। দ্য কন্টেন্টস অফ ফিজিক্যাল সায়েন্স হুইচ নারেটস দ্য পজিশন অফ এ বডি হোয়েন এ ফোর্স ইজ অ্যাপ্লাইড লাইক নিউটনস ল অফ মোশন, মোমেন্টাম, ইফেক্ট অফ রেজাল্টেন্ট ফোর্স এটসেট্রা আর এক্সপ্লেন ইন দিস চ্যাপ্টার। অর্থাৎ বলেছে যে ভৌতবিজ্ঞানের যে শাখায় মানে কোনো একটা বস্তু যে কোনো অবস্থাতে রয়েছে সেই বস্তুটার উপর যদি বিভিন্ন রকমের বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটার যে অবস্থা তৈরি হয় বা যে বিবৃতিটা যে অবস্থা তৈরি হয় সেটার যে এক্সপ্লেনেশন সেটা কিন্তু এই চ্যাপ্টারে মোটামুটি আমরা জানতে পারবো। তো তার আগে আমাদের কিছু জিনিস জেনে নিতে হবে। দেখো আমাদের পরপর পয়েন্ট করা রয়েছে এখানে ডেফিনেশনগুলো। রেস্ট, তারপর রয়েছে মোশন, তারপর রয়েছে স্কেলার কোয়ান্টিটি, তারপর রয়েছে ভেক্টর কোয়ান্টিটি, তারপর রয়েছে ডিসপ্লেসমেন্ট, তারপর ভেলোসিটি, এগুলো এবং স্পিড, এগুলো কিন্তু আমরা পরপর আলোচনা আসবো। তার আগে আমাদের কিছু জিনিস ইম্পর্টেন্ট জিনিস জেনে নিতে হবে। সেগুলো হচ্ছে প্রথমে আমাদেরকে জানতে হবে যে সারাউন্ডিংস কী জিনিস। সারাউন্ডিংস হচ্ছে যে আমরা আমাদের চারপাশে যে সমস্ত জিনিস দেখতে পাই বা যে সমস্ত জিনিসের সাথে আমরা দৈনন্দিন নিত্যদিন যে আমরা একটা সম্পর্কিত সেই সমস্ত জিনিসকে বলা হচ্ছে সারাউন্ডিংস। অর্থাৎ এক কথায় বলতে যে আমাদের পারিপার্শ্বিকের সমস্ত রকম জীবজড় বস্তু সমস্ত জিনিসকে কিন্তু আমরা সারাউন্ডিং বলতে পারি। অর্থাৎ আমাদের পারিপার্শ্বিকটাই হচ্ছে আমাদের সারাউন্ডিংস। এই সারাউন্ডিংসের সাথে সম্পর্কিত কিন্তু আমরা এই ডেফিনেশনগুলো পেয়ে থাকবো। কি ডেফিনেশন? প্রথমে চলে যাচ্ছে আমরা রেস্ট অর্থাৎ স্থিতি। স্থিতি কখন বলছে? স্থিতি হচ্ছে when a body does not changes its position with respect to its surroundings, the body is said to be at rest. অর্থাৎ এই যে সারাউন্ডিং বা পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তু তার অবস্থানের কোনো রকম পরিবর্তন না করে, অর্থাৎ তার পজিশনের যদি কোনো রকম চেঞ্জ না হয়, তার অবস্থান পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এক জায়গাটিতেই বস্তুটি রয়ে গেছে, সেই অবস্থাটাকে বলা হচ্ছে স্থিতি এবং সেই বস্তুটাকে বলা হচ্ছে স্থিতিশীল বস্তু। যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে আমাদের টেক্সট বুকে কি এক্সাম্পল রয়েছে? এ বুক প্লেসড অন এ টেবিল ইজ সেড টু বি অ্যাট রেস্ট ইন রিলেশন টু দ্য টেবিল। অর্থাৎ একটি বইকে যদি একটি টেবিলের উপর রাখা হয় এবং কোনো রকম বাইরে থেকে যদি বল প্রয়োগ না করা হয় তাহলে কিন্তু দেখা যাবে বইটি স্থির অবস্থায় আছে। কার সাপেক্ষে? সেই টেবিলটার সাপেক্ষে। তো এটাই হচ্ছে রেস্ট বা এটাই হচ্ছে স্থিতি। নেক্সট চলে যাচ্ছি আমরা মোশনের আলোচনাতে। মোশনে কি বলছে? When a body changes its position with respect to the surroundings, the body is said to be in motion. অর্থাৎ কোনো বস্তু যদি তার পারিপার্শ্বিকের সাপেক্ষে তার যে অবস্থান রয়েছে সেই অবস্থানের কোনো রকম পরিবর্তন করে বা অবস্থানের পরিবর্তন করে তখন সেই অবস্থাটাকে বলা হচ্ছে মোশন এবং সেই বস্তুটাকে বলা হচ্ছে গতিশীল বস্তু। ঠিক আছে? তো যদি এক্সাম্পল নিই তাহলে এক্সাম্পল কি রয়েছে? এ ম্যান walking on the road is said to be in motion in relation to the electric poles and trees along the roadside. বলছে একজন ব্যক্তি যদি একটা রোডে হাঁটাচলা করে এবং সেই রোডের পাশে থাকা বিভিন্ন গাছ বা ইলেকট্রিক পোল থাকতেই পারে, সেই ইলেকট্রিক পোল বা গাছের সাপেক্ষে কিন্তু ব্যক্তিটি গতিশীল। তাহলে এখানে সারাউন্ডাসের যে বস্তুটা নেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে মানে আমাদের পারিপার্শ্বিক বলতে এখানে বোঝা যাচ্ছে যে একটা ইলেকট্রিক পোল বা কোনো গাছ, এদেরকে বলা হচ্ছে পারিপার্শ্বিক এবং এদের সাপেক্ষে ব্যক্তিটি কিন্তু রোড বরাবর গতিশীল রয়েছে। তো এই হচ্ছে মোশন। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে রেস্ট এবং মোশন স্থিতি এবং গতি পরস্পরের উপর সম্পর্কিত, পরস্পরের সাথে রিলেটেড। কিভাবে রিলেটেড সেটা একটা এক্সাম্পল পেলে আমরা বুঝতে পারবো। এক্সাম্পলে দেখো কি বলছে যে এ ম্যান সেটিং ইনসাইড এ মুভিং ট্রেন ডাজ নট চেঞ্জেস ইটস পজিশন উইথ রেসপেক্ট টু দ্য প্যাসেঞ্জার। কোনো একজন ব্যক্তি যদি বলছে সেটিং ইন এ মুভিং ট্রেন, একটা চলন্ত ট্রেনে যদি একটা জানালার পাশে বসে থাকে, একটা সিটে, চলন্ত ট্রেনের একটা সিটে একজন ব্যক্তি বসে আছে, কী অবস্থায়? তার পাশে থাকা
তার পাশে বা অপোজিটে বা তার সামনে বসে থাকা কোনো ব্যক্তির সাপেক্ষে সে কিন্তু কোনো রকম তার পজিশনটা চেঞ্জ করছে না। মানে কি, আলাদা একটা সিটে একজন ব্যক্তি বসে আছে এবং তিনিও একটা সিটে বসে আছেন। দেয়ারফর কি হচ্ছে, হি ইজ অ্যাট রেস্ট, সে স্থির অবস্থায় আছে। কার সাপেক্ষে? সে ব্যক্তিটির সাপেক্ষে। কারণ সেই ব্যক্তিটি তো মানে তার অপোজিট পার্সন বা তার সামনে থাকা ব্যক্তিটিও কিন্তু স্থান পরিবর্তন করছে না, উনিও স্থান পরিবর্তন করছে না, মানে একই রকম সিটে যেভাবে তারা বসেছেন সেইভাবেই বসে আছেন। তাহলে কি হচ্ছে যে তারা পরস্পরের সাপেক্ষে কিন্তু স্থির অবস্থায় আছে। আবার কি বলছে, বাট দ্য পজিশন অফ দ্য অফ দ্যাট ম্যান চেঞ্জেস ইটস রেসপেক্ট টু দ্য ট্রিজ অ্যান্ড হাউস আউটসাইড দ্য ট্রেন, দেয়ারফর হি ইজ ইন মোশন। অর্থাৎ কিন্তু ব্যক্তিরা যদি বাইরের দিকে তাকায় তাহলে তারা দেখতে পাবে যে বাইরে থাকা রোড বা ট্রিজ বা রেলওয়ে স্টেশন বা রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি, তাদের সাপেক্ষে কিন্তু তারা দুজনেই গতিশীল। অর্থাৎ এইখানে কি হচ্ছে যে দুটো জিনিস একসাথেই কাজ করছে, সেটা হচ্ছে রেস্ট এবং মোশন। রেস্ট কখন হচ্ছে, যখন দুটো ব্যক্তি ট্রেনের উপরে বসে থাকা, পাশাপাশি মুখোমুখি বসে থাকা দুটো ব্যক্তি পরস্পরের সাপেক্ষে কিন্তু স্থির, এবং সেই দুটো ব্যক্তি যখন বাইরের দিকে তাকাচ্ছে ট্রেনের বাইরে, তখন কিন্তু তারা ট্রেনের বাইরের রেলওয়ে স্টেশন, ইলেকট্রিক পোল বা আদার্স ব্যক্তিদের সাপেক্ষে কিন্তু তারা গতিশীল। তাহলে এখানে আমাদের রেস্ট এবং মোশন পরস্পর রিলেটেড, সেটা আমরা বুঝতে পারলাম আমাদের এক্সাম্পলের সাহায্যে। নেক্সট আসছে আমাদের স্কেলার কোয়ান্টিটি এবং ভেক্টর কোয়ান্টিটি। এই যে কোয়ান্টিটি চ্যাপ্টারে আমরা আগেই পড়ে এসেছি যে কোয়ান্টিটি বা রাশি এটা কিন্তু দু ধরনের হয়, স্কেলার এবং ভেক্টর। অর্থাৎ স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি ডেফিনেশন আমরা আগেও পড়েছি, যে সমস্ত রাশির কেবলমাত্র মান আছে, দিক নেই বা অভিমুখ নেই, তাকে স্কেলার কোয়ান্টিটি বলা হয়। আর ভেক্টর কোয়ান্টিটি যার ম্যাগনিটিউডের সাথে কিন্তু ডিরেকশনও থাকছে, মানে মানের সাথে অভিমুখও থাকছে, তখন সেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তো এক্সাম্পলগুলো অবশ্যই মনে রাখবে প্রত্যেকে, যে স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশির যে এক্সাম্পলগুলো লেন্থ, মাস, টাইম, এরিয়া, স্পিড, এনার্জি এটসেট্রা, এই সমস্তগুলো হচ্ছে সমস্ত স্কেলার রাশি। এবং ভেক্টর কোয়ান্টিটি যেগুলো, সেগুলো আমরা আজকে পড়ব। যেমন এখানে রয়েছে দেখো ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ, ভেলোসিটি অর্থাৎ বেগ, অ্যাক্সিলারেশন অর্থাৎ ত্বরণ, ফোর্স অর্থাৎ বল, মোমেন্টাম, ইলেকট্রিক ফিল্ড এটসেট্রা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা আজকে পড়ব। তো রেস্ট অ্যান্ড মোশনের আমাদের যে ফার্স্ট ডেফিনেশন আমরা পড়ব সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ। সরণ বলতে কি বোঝায়, সরণ কি জিনিস? এই যে ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্টটা প্রথমে মনে রাখবে যে সেটাকে আমরা আমাদের ফিজিক্যাল সায়েন্সের ভাষাতে যেভাবে ডিনোট করি সেটা হচ্ছে এস লেটার দ্বারা। এস লেটার দ্বারা আমরা ডিসপ্লেসমেন্টকে কিন্তু ডিনোট করি। ডিসপ্লেসমেন্টের ডেফিনেশনে যদি যাই তাহলে কি বলছে, দ্য চেঞ্জ অফ পজিশন অফ এ বডি ইন এ স্পেসিফিক ডাইরেকশন ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে কোনো একটা বস্তুর যে পজিশনের পরিবর্তনটা হচ্ছে, মানে তার অবস্থার যে পরিবর্তনটা হচ্ছে বা যে সেই পরিবর্তনটাকে বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ। এখানে সরণ দেখো, সরণ ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, অর্থাৎ সরণ হচ্ছে অবশ্যই ভেক্টর রাশি, কারণ তার মান অভিমুখ দুটোই আছে। বিকজ দেখো এখানে লেখা রয়েছে যে ইট হ্যাজ বিন ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল এজ ডাইরেকশন, অর্থাৎ এর মানও রয়েছে এবং অভিমুখও রয়েছে, তাই এটা কিন্তু ভেক্টর রাশি। খুব ইম্পর্টেন্ট একটা টার্ম ডিসপ্লেসমেন্ট, ভেক্টর কোয়ান্টিটি ইয়া স্কেলার কোয়ান্টিটি, তোমাদের কিন্তু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসতেই পারে, প্রত্যেকে মনে রাখবে ডিসপ্লেসমেন্ট আমাদের ভেক্টর কোয়ান্টিটি। নেক্সট আসছি আমরা স্পিড অর্থাৎ দ্রুতি, বাংলা অর্থ হচ্ছে দ্রুতি বা স্পিড, ইংরেজি অর্থ। স্পিডের ডেফিনেশনে কি বলছে, দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই এ বডি পার ইউনিট টাইম ইজ নোন এজ ইট ইজ স্পিড। অর্থাৎ এক নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে দূরত্ব অতিক্রম করছে সেটাই হচ্ছে স্পিড। অর্থাৎ স্পিড অর্থে হচ্ছে যে ডিস্টেন্স ট্রাভেলড মানে যতটা দূরত্ব যাচ্ছে, অ্যান্ড টাইম টেকেন যে সময়ে যাচ্ছে, অর্থাৎ সময়টা দিয়ে তার দূরত্বটাকে ভাগ করে দিলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের স্পিড। এখানে দেখো একটা ম্যাথামেটিক্যাল এক্সাম্পল দেওয়া রয়েছে যে এ বাস ট্রাভেল এ ডিস্টেন্স অফ 90 কিলোমিটার্স ইন 2 আওয়ার্স, দেন স্পিড ইজ ইকুয়াল টু 90 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 45 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ একটি বাস যদি 2 ঘন্টায় 90 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তাহলে সেই বাসটার স্পিড কত? তাহলে স্পিড হচ্ছে যে সে যে দূরত্বটা অতিক্রম করছে সেটা দিয়ে যতটা টাইম সেখানে হচ্ছে সেই টাইমটা দিয়ে ভাগ করে দেওয়া, অর্থাৎ 90/2 ইকুয়াল টু বার হচ্ছে আমাদের 45 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের স্পিডের এক্সাম্পল। নেক্সট চলে যাচ্ছি আমরা ভেলোসিটিতে। ভেলোসিটি কি? ভেলোসিটি হচ্ছে যে দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই এ বডি পার ইউনিট টাইম ইন এ গিভেন ডিরেকশন ইজ নোন এজ দ্য ভেলোসিটি।
আরেকটা কথা বলতে ভুলে গেলাম যে স্পিড হচ্ছে কিন্তু স্কেলার কোয়ান্টিটি, স্পিডের মান আছে কিন্তু কোনো রকম অভিমুখ নেই, ঠিক আছে, কোনো রকম অভিমুখ নেই স্পিডের। আর ভেলোসিটির কিন্তু মান অভিমুখ দুটোই আছে। ভেলোসিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ডেফিনেশনে পরিষ্কার করে বলে দেওয়া আছে দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই এ বডি পার ইউনিট টাইম ইন এ গিভেন ডিরেকশন ইজ নোন এজ ভেলোসিটি, or rate of change the displacement by a body per unit time that is called velocity। অর্থাৎ কোনো বস্তুর সরণ, একক সময়ে যে সরণ সেটাকেই বলা হচ্ছে ভেলোসিটি, বা একটা নির্দিষ্ট দিকে কোনো বস্তু একটা নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করছে সেটাকেও বলা হচ্ছে ভেলোসিটি। অর্থাৎ দেখো ভেলোসিটির যে ডেফিনেশন সেটা খুব ছোটোভাবে করা রয়েছে যে ডিস্টেন্স ট্রাভেল বাই গিভেন ডিরেকশন, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট যেটাকে বলছি, বাই টাইম টেকেন অর্থাৎ যে টাইম লাগছে, অর্থাৎ ভেলোসিটি অর্থে হচ্ছে ডিসপ্লেসমেন্টটা কে সময় দিয়ে ভাগ করে দেওয়া, অর্থাৎ সরণটাকে সময় দিয়ে ভাগ করে দিলেই কিন্তু আমরা ভেলোসিটি পেয়ে যাব। এখানে ভেলোসিটিকে আমাদের ফিজিক্যাল সায়েন্সে ভি লেটার দ্বারা, স্মল ভি লেটার দ্বারা কিন্তু ডিনোট করা হয়। তাহলে স্মল ভি ইকুয়াল টু এস বাই টি, অর্থাৎ সরণ বাই সময়, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি ক্যালকুলেশনের মাধ্যমে এস সমান ভিটি, অর্থাৎ সরণ সময় গতিবেগ ইন্টু সময়। এটা কিন্তু একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা, এস ইকুয়াল টু ভিটি, প্রত্যেকে মনে রাখবে। এবং নেক্সট ডে আমরা যে ভেলোসিটির ডিফারেন্স টাইপ অফ ভেলোসিটি জানবো, তারপর কিন্তু আমরা এই সূত্রগুলো প্রতিষ্ঠা করব। প্রতিষ্ঠা করার পর আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো অবশ্যই ক্যালকুলেশন করব বা অ্যাপ্লাই করার চেষ্টা করব এই ফর্মুলাগুলো, ঠিক আছে। নেক্সট আমরা যে আমাদের ভেলোসিটি ডিফারেন্স টাইপ আছে, ইউনিফর্ম, ভেরিয়েবল, এভারেজ অ্যান্ড অ্যাঙ্গুলার, এগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।